আমরা 4টা কেস নিয়ে আলাপ করব, 4টা শর্ট অ্যান্সার কোয়েশ্চন, প্রবলেমেটিক, 4 ধরনের। তো আমি প্রথম কেসটা আমি আপনাদেরকে শো করতেছি। ফুল স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। প্রথম কেসটা হচ্ছে a 35 years old male presented with fever. Presented with fever for 5 days, associated with right-sided sharp chest pain and cough with production of rusty sputum. 35-year-old male presented with fever for 5 days, associated with right-sided sharp chest pain and cough with production of rusty sputum. এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আপনারা খুব ভালো করে খেয়াল করেন। প্রথম কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? রাইট ডাউন দ্য এক্সপেক্টেড finding during auscultation of the chest. What investigation shall be relevant in such case? Write down the line of treatment. এটা একটা পুরাতন প্রফিট কোয়েশ্চন অ্যাকচুয়ালি। তাহলে প্রবলেম মানে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখি, যে এখানে আপনি যখন অ্যান্সারটা লিখবেন তখন প্রথমে ক্লিনিক্যাল ইনফরমেশন যেগুলো দেওয়া আছে কোয়েশ্চনে সেটা পয়েন্ট আউট করে লিখবেন। প্রথম ইনফরমেশনটা হচ্ছে পেশেন্ট ইজ 35 years old male patient. He has history of fever for 5 days. He has cough with rusty sputum for last 5 days. Right-sided sharp chest pain. So what is the most likely clinical diagnosis? Pneumonia. শুধু নিউমোনিয়া? স্যার ব্রঙ্কিয়েক্টাসিস। নিউমোকক্কাল নিউমোনিয়া। ব্রঙ্কিয়েক্টাসিস যে বললেন তার তো ওইরকম ব্যাকগ্রাউন্ড কোনো ক্রনিক হিস্ট্রি এখানে দেওয়া হয়নি, সুতরাং শর্ট 5 দিনের হিস্ট্রি থেকে ব্রঙ্কিয়েক্টাসিস বলা যাবে? ব্রঙ্কিয়েক্টাসিস ইজ এ ক্রনিক ডিসঅর্ডার। অনেক সময় ব্রঙ্কিয়েক্টাসিসে অ্যাকিউট ইনফেকশন হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড একটা ক্রনিক হিস্ট্রি থাকবে। এই ধরনের ক্রনিক কোনো হিস্ট্রি তো দেওয়া হয়নি। ইট ইজ অ্যান অ্যাকিউট ইলনেস, শর্ট হিস্ট্রি, 5 days হিস্ট্রি। তো ক্রনিক কোনো ইলনেস এখানে আসবে না। নিউমোনিয়া বলছেন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ডায়াগনোসিসটা হবে from the above clinical information, my most likely diagnosis is right-sided pneumonia with pleuritis. যেহেতু এখানে রাইট সাইডের চেস্ট পেইনের কথা বলা হয়েছে, শার্প চেস্ট পেইন, এই জন্য প্লুরাইটিসটা এখানে আনবো। আর নিউমোনিয়া বলবো এই জন্য শর্ট হিস্ট্রি অফ ফিভার, কাফ এবং তার সাথে আপনার রাস্টি স্পুটাম বলা হয়েছে। রাস্টি স্পুটামের একটা স্পেসিফিক সিগনিফিকেন্স আছে। কি ধরনের নিউমোনিয়া? এটা কি কমিউনিটি অ্যাকুয়ার্ড না হসপিটাল অ্যাকুয়ার্ড? যেহেতু এখানে কোনো হসপিটাল অ্যাডমিশনের কথা বলা হয় নাই, সো ইট ইজ কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। এবং স্পুটাম যেহেতু রাস্টি কালার, সো আন্ডারলাইং কজ ইজ প্রবাবলি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই কয়েকটা ইনফরমেশন দিয়ে আমি আমার প্রবাবল যে ডায়াগনোসিস সেগুলো আমি এইভাবে বলবো। সুতরাং শর্ট হিস্ট্রি যেহেতু এটা নিউমোনিয়া, রাইট সাইডে পেইন ছিল দেখে রাইট সাইডে নিউমোনিয়া উইথ প্লুরাইটিস। পেইন ছিল দেখে আমি প্লুরাইটিসের কথাটা বললাম, যেহেতু শুধু লাং ইনভলভমেন্ট থাকলে পেইন হওয়ার কথা না, যদি এখানে প্লুরাল ইনভলভমেন্ট হয় তখন শার্প পেইন হবে, লোকালাইজ পেইন হবে। এবং যেহেতু হসপিটাল অ্যাডমিশন হিস্ট্রি ছিল, ইট ইজ কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া এবং স্পুটামটা রাস্টি কালার ছিল দেখে এটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মোস্ট প্রবাবলি দ্য আন্ডারলাইং কজ। সেকেন্ড কোয়েশ্চন ছিল কি, যে আপনি এখানে এক্সামিন করে অসকালটেশনে কি ফাইন্ডিং পাবেন? এই পেশেন্টে অসকালটেশনে কি ফাইন্ডিং পাবেন? আমি আবার কেসটা দেখাচ্ছি, যারা পরে জয়েন করছেন তারা একটু কোয়েশ্চনটা দেখেন। একটা কেস, 35 years old male presented with fever for 5 days, associated with right-sided sharp chest pain with cough productive of rusty sputum. Most likely diagnosis আমরা এখানে বললাম pneumonia with right-sided pleuritis. Right-sided pneumonia with pleuritis. এখন অসকালটেশন করে কি পাবেন? তাসনিম হক বলেন, অসকালটেশন করে এই পেশেন্টের কি পাবেন? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। অ্যাফেক্টেড লোবে আপনি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবেন, রাইট সাইডে যে অ্যাফেক্টেড লোব। জি স্যার। তারপরে ভোকাল রেজোনেন্স ইনক্রিজড থাকবে। ভেরি গুড। তারপরে আর স্যার ক্রিপিটেশনস পাইতে পারি স্যার। ক্রিপিটেশনস পেতে পারেন।
আর যেহেতু প্লুরাইটিক পেইন বলে একটা হিস্ট্রি আছে, সুতরাং এখানে আর কিছু থাকবে, প্লুরাল রাব থাকতে পারে। প্লুরাল রাব থাকবে। সো সুতরাং অ্যান্সার হয়ে গেছে। এখানে এক্সপেক্টেড ফাইন্ডিং হচ্ছে আপনি অ্যাবনরমাল ফাইন্ডিংটা হবে রাইট সাইডে, এবং এখানে যে লোবটা এফেক্টেড সেই লোবের, যদি আমার আপার লোব এফেক্টেড হয়, পোস্টেরিয়র সেগমেন্ট না হলে আমি সামনের দিকে মিড ক্লাভিকুলার লাইনে পাবো, মিডল লোবে হলে সামনের দিকে মিড ক্লাভিকুলার লাইনে পাবো বা মিড এক্সিলার লাইনে পাবো। আর যদি পোস্টেরিয়র লোব হয় তাহলে আমরা মিড ডরসাল স্ক্যাপুলার লাইনে ফাইন্ডিংটা পাবো। কি ফাইন্ডিং পাবো? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। এফেক্টেড লোবের উপরে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকবে। তবে বেইজের দিকে যদি আমি মানে প্যারানিউমোনিক ইফিউশন থাকে তাহলে বেইজে মানে লাংসের বেইজে ব্রেথ সাউন্ডটা ডিমিনিশ পেতে পারি। আদার পার্ট অফ দ্য রাইট লাং এবং লেফট লাং সেখানে ভেসিকুলার ব্রেথ সাউন্ড, যেটা নর্মাল ব্রেথ সাউন্ড সেটা পাবো। অ্যাডাল্ট সাউন্ডের মধ্যে কোর্স ক্রেপিটেশন পাবো এফেক্টেড লোবের উপরে, এবং প্লুরাল রাব পেতে পারি, যেহেতু এখানে প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইনের হিস্ট্রি দেওয়া আছে, এবং ভোকাল রেজোনেন্স উইল বি ইনক্রিজড। ভোকাল রেজোনেন্স এখানে বেশি পাবো এফেক্টেড লোবের উপরে। তো দিস ইজ দ্য অস্কালটেটরি ফাইন্ডিং। আমাদের এটা ছিল সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন ছিল যে ইনভেস্টিগেশন কি করবেন, এই রিলেভেন্ট ইনভেস্টিগেশন কি করবেন এই পেশেন্টকে। আসেন আমরা রিলেভেন্ট ইনভেস্টিগেশন প্রথমে, যেহেতু একটা অ্যাকিউট ইনফেকশন, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। এখানে যেহেতু এটা ব্যাকটেরিয়াল অ্যাকিউট ইনফেকশন, আপনি টোটাল কাউন্ট ডেফিনেটলি বেশি পাবেন এবং নিউট্রোফিল পার্সেন্টেজ উইল বি হাই। এটা যে কোনো অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনে এই ফাইন্ডিংটা পাওয়া যায়। ESR will be raised, CRP will be raised. চেস্ট এক্সরে যদি করেন তাহলে আপনি অ্যাফেক্টেড লোব, যে রাইট লোবের রাইট লাং এর আপার লোব, মিডল লোব, রাইট লোব, লোয়ার লোব কোন লোবে এফেক্টেড সেটা আপনি এক্সরে করলে দেখতে পাবেন। এখানে একটা কনসোলিডেশন পাবেন এক্সরেতে। কনসোলিডেশন মানে হচ্ছে হোমোজেনাস অপাসিটি, যেখানে এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে, এবং এর সাথে প্যারানিউমিক ইফিউশন থাকতেও পারে, নাও থাকতে পারে। যেহেতু প্লুরাইটিস আছে সেহেতু মাইল্ড ইফিউশন থাকতেও পারে। তারপরে ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি চেস্ট এক্সরে ভিউতে আপনি ক্লিয়ারলি লোব ডিটেক্ট করতে না পারেন তাহলে ল্যাটারাল ভিউ করবেন, রাইট ল্যাটারাল ভিউ করবেন। তাহলে এক্স্যাক্টলি মিডল লোব না লোয়ার লোব আপার লোব সেটা আরো ভালো করে বুঝতে পারবেন। স্পুটাম ফর গ্রাম স্টেন, গ্রাম স্টেন করলে আপনি কোন ব্যাকটেরিয়া দিয়ে সেটা ইনফেকশন হচ্ছে সেটা ডিটেক্ট করতে পারবেন, এবং কালচার সেন্সিটিভিটি করে কোন অ্যান্টিবায়োটিকটা তার জন্য সুইটেবল হবে সেটা ডিটেক্ট করতে পারবেন। তাহলে স্পোটামে এখানে যেহেতু আমরা বলতেছি যে স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং স্পোটাম গ্রাম স্টেন আমরা গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই পাবো। যদি ইনফেকশনটা সিভিয়ার হয় অনেক সময় ব্লাড কালচারেও আপনার এই অর্গানিজম পাওয়া যেতে পারে, ব্লাড কালচার করলেও পজিটিভ আসতে পারে যদি সিভিয়ার ইনফেকশন হয়। এই গেল হচ্ছে আমাদের ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশন। আর আদার গুলো হচ্ছে সিভিয়ারিটি দেখার জন্য, যেমন ব্লাড ইউরিয়া। ব্লাড ইউরিয়া সাধারণত নিউমোনিয়াতে করা হয় না, কিন্তু যদি মনে হয় যে সিভিয়ার কেস হতে পারে, সিভিয়ার ইনফেকশন হতে পারে, তখন ব্লাড ইউরিয়া দেখা হয়। মোর দ্যান 7 মিলিমোল থাকলে আমরা এটাকে সিভিয়ার ইনফেকশন বলি। সিরাম ইলেকট্রোলাইট, অনেক সময় নিউমোনিয়াতে আপনার সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH সিক্রেশন হয়, তখন হাইপোন্যাট্রেমিয়া হতে পারে। সিভিয়ার যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে পেশেন্টের, আমার কাছে যদি মনে হয় এটা সিভিয়ার ইনফেকশন, তখন আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব, এবং সেখানে যদি আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেখবো, সেটা আমরা কম পাবো। বিশেষ করে যদি আমরা পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশন দেখি, যদি এটা 93% থেকে কম পাই বা ক্লিনিক্যালি মনে হয় সিভিয়ার, তখন আমরা ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ডেফিনেটলি এই ক্ষেত্রে কম পাবো। সিরাম অ্যালবুমিন, এটাও একটা সিভিয়ারিটি মার্কার, সিরাম অ্যালবুমিন উইল বি ডিক্রিজ। তাহলে ব্লাড ইউরিয়া, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, অ্যালবুমিন, এগুলো সাধারণত সিভিয়ার ইনফেকশনেই করা হয়। So these are the important investigations that are needed for diagnosis of needed for evaluation of the severity of the pneumonia. এই স্কোরিংটা আপনারা ডেফিনেটলি জানেন যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কোরিং সিভিয়ারিটি দেখার জন্য। কার্ভ 65 স্কোরিং, এখানে সি তে কনফিউশন, ইউ তে ব্লাড ইউরিয়া মোর দ্যান 7 মিলিমোল পার লিটার, রেসপিরেটরি রেট, আর তে রেসপিরেটরি রেট মোর দ্যান 30, ব্লাড প্রেশার যদি সিস্টোলিক 90 থেকে কম এবং ডায়াস্টোলিক 60 থেকে কম হয় যে কোনো একটা, এবং এজ মোর দ্যান 65। এই পাঁচটার মধ্যে প্রতিটার জন্য স্কোর হচ্ছে 1। যদি 0 to 1 স্কোর হয় তাহলে আমরা হোম ট্রিটমেন্ট দেব, যদি 2 স্কোর হয় তাহলে সুপারভাইজড হসপিটাল অবজারভেশনাল ট্রিটমেন্ট হবে,
3 বা তার থেকে বেশি হলে তাহলে অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং অনেক ক্ষেত্রে আপনার আইসিইউতে ভর্তি করা লাগতে পারে। এই স্কোরিংটা খুব খেয়াল করবেন। এবার আসেন যে লাইন অফ ট্রিটমেন্ট কি হবে? আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল লাইন অফ ট্রিটমেন্ট কি হবে এই পেশেন্টের? প্রথমে হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট। জেনারেল মেজার্স এর মধ্যে প্রথমে হচ্ছে পেশেন্টের ফ্লুইড ব্যালেন্স করতে হবে। যেহেতু পেশেন্ট ফেব্রাইল থাকে, তার ইনসেনসিবল ফ্লুইড লস বেশি হচ্ছে, সুতরাং আর সাথে যদি ভমিটিং হয় তাহলে ফ্লুইড ডেফিসিট হতে পারে। সেই ক্ষেত্রে তাকে ফ্লুইড সাপ্লিমেন্ট দিতে হবে এবং তার ফ্লুইড ব্যালেন্সটা ঠিক করতে হবে ওরালি। ডেফিনিটলি ওরালি। যদি খুব বেশি বমি হয়, সিভিয়ার কেস হয়, সেক্ষেত্রে অনেক সময় আইভি রুট ইউজ করা যেতে পারে। তবে প্রেফারেবলি ওরালি দেওয়া হবে যদি পেশেন্ট খুব বেশি ভমিটিং না হয়। অ্যাডিকুয়েট নিউট্রিশন ব্যালেন্স ডায়েটের মাধ্যমে দিতে হবে। পেশেন্টের যেহেতু জ্বর থাকবে, প্যারাসিটামল ওরাল বা রেক্টালি দিয়ে আপনি জ্বর কমাবেন এবং সাথে দরকার হলে ট্যাপিড স্পোজিং করবেন। যদি দেখা যায় পেশেন্টের সিভিয়ারিটি বেশি, পেশেন্টের ট্যাকিপনিয়া আছে, হাইপোক্সিয়ামিয়া আছে এবং পেশেন্ট ব্লাড প্রেশার ফল করতেছে বা অ্যাসিডোসিস আছে, তখন আপনাকে অক্সিজেন হাই কনসেন্ট্রেশন দিতে হবে। বিশেষ করে যদি স্যাচুরেশন লেস দ্যান 93 হয়ে যায় অথবা পার্শিয়াল প্রেশার অক্সিজেন এবিজি করে যদি দেখা যায় ইট ইজ লেস দ্যান 60, তখন আপনাকে অক্সিজেন দিতে হবে। ক্লিনিক্যালি বুঝবো যে যদি পেশেন্টের রেসপিরেটরি রেট মোর দ্যান 30 থাকে, স্যাচুরেশন আমরা পালস অক্সিমিটার যদি দেখি এটা 93 থেকে কমে গেছে, ব্লাড প্রেশার ফল করছে অথবা অ্যাসিডোসিস আছে, সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেন দিতে হবে। এরপর আসেন স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। যেহেতু এটা অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন, আপনাকে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিবায়োটিকটা শুরু করবেন, তবে তার আগে স্পুটাম ফর গ্রাউন্ড স্টেইন কালচার এবং ব্লাড কালচার পাঠিয়ে দিতে হবে। পাঠানোর পরপরই আপনাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। যেহেতু এটা কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া এবং যদি আনকমপ্লিকেটেড হয় তাহলে আপনি ওরাল অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি ফর 5 to 7 days. This is the treatment in case of uncomplicated. যদি পেশেন্ট পেনিসিলিন অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ক্লারিথ্রোমাইসিন অথবা ইরিথ্রোমাইসিন ফর 5 to 7 days. ক্লারিথ্রোমাইসিন টুয়াইস ডেইলি, ইরিথ্রোমাইসিন 4 টাইমস ডেইলি। এই হচ্ছে আনকমপ্লিকেটেড যদি হয় সেক্ষেত্রে আপনি আহ, আহ, এই এই ট্রিটমেন্টটা দিবেন। যদি সিভিয়ার কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া হয়, সিভিয়ার যদি হয় সেই ক্ষেত্রে ইনজেক্টেবল ফর্মে দিতে হবে। এখানে কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই কম্বিনেশনের একটা গ্রুপ হচ্ছে ক্লারিথ্রোমাইসিন অথবা ইরিথ্রোমাইসিন, সাথে কোঅ্যামাক্সিক্ল্যাব অথবা সেফট্রাক্সন অথবা সেফুরোক্সিন। এই তিনটার মধ্যে যে কোনো একটা এবং সাথে ক্লারিথ্রোমাইসিন অথবা ইরিথ্রোমাইসিন, এই দুইটা গ্রুপের মধ্যে একটা একটা করে নিয়ে আমরা টোটাল 7 to 10 ডেজ দিব। আনকমপ্লিকেটেড ক্ষেত্রে বলছিলাম আমরা 5 to 7 ডেজ, আর এখানে বলছি 7 to 10 ডেজ। এখানে ডিউরেশনটা একটু লম্বা এবং ইন্ট্রাভেনাস দিতে হবে এবং কম্বিনেশন দিতে হবে। প্লুরাল পেইন যেহেতু ছিল, তো আপনাকে পেইন রিলিফ করতে হবে। সেই জন্য আপনি যদি মাইল্ড পেইন হয় প্যারাসিটামল দিবেন, পেইন যদি আরেকটু বেশি হয় ট্রামাডোলল এবং প্যারাসিটামলের কম্বিনেশন দিতে পারেন, খুব সিভিয়ার পেইন হলে এনএসআইডি দিতে পারেন। এই হচ্ছে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট। তাহলে আমাদের এই ফার্স্ট কেসের মোটামুটি সলিউশন হয়ে গেল। এবার আমরা সেকেন্ড কেসে যাই। সেকেন্ড কেস হচ্ছে a 50-year-old male presented with low-grade fever and cough for the last 2 months. Recently, he develops heaviness of the right side of the chest. Examination finding of his chest are consistent with right-sided pleural effusion. তাহলে 50 years old male, তার history হচ্ছে low grade fever and cough for the last 2 months, heaviness of the chest on the right side, examine করে right sided pleural effusion পাওয়া গেল। তাহলে এখানে বোঝাই গেল পেশেন্টের right sided pleural effusion আছে, তার symptom এর মধ্যে cough and fever for the last 2 months. So it is a more or less chronic case. আগেরটা ছিল acute, এটা chronic case. Question হচ্ছে write down 2 important differential diagnosis for his illness. এই ব্যাকগ্রাউন্ডে আপনি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখবেন, দুইটা লিখতে বলছে। মেনশন আদার ক্লিনিক্যাল ইনফরমেশন দ্যাট উড হেল্প ইউ ডিফারেন্সিয়েট পসিবিলিটিস। তাহলে এই দুটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, লো গ্রেড ফিভার, কাফ এবং হেভিনেস অফ দ্য চেস্ট। এছাড়া আর কি ক্লিনিক্যাল ইনফরমেশন আপনি চান যেটা দিয়ে আপনার ডিডি গুলো আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন? আর ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি করলে ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছানো যাবে এবং ট্রিটমেন্ট কি করবেন?
তাহলে এখানে ক্লিনিক্যাল ইনফরমেশন ছিল 50 ইয়ার্স ওল্ড ম্যান, রিলেটিভলি older patient, low grade fever for 2 months, cough for 2 months, heaviness of the chest of the right side, and right sided pleural effusion on examination. সুতরাং এখানে বোঝাই যাচ্ছে একটা রাইট সাইডেড প্লুরাল এফিউশনের কেস এবং 2 মাসের হিস্ট্রি কাফ এবং ফিভার। তো ডায়াগনোসিস কি বলেন? tuberculosis, টিউবারকুলার প্লুরাল এফিউশন, শুধু টিউবারকুলোসিস বললে হবে না, টিউবারকুলার প্লুরাল এফিউশন আর রাইট সাইডেড টিউবারকুলার প্যারানিউমোনিক প্লুরাল এফিউশন। 2 মাসের হিস্ট্রিতে কি প্যারানিউমোনিক প্লুরাল এফিউশন বলবেন? 2 মাস নিউমোনিয়া থাকলে রোগী তো হয় মরে যাবে অথবা ভালো হয়ে যাবে অলরেডি। bronchial carcinoma, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, শুধু ব্রঙ্কিয়াল কার্সিনোমা এফিউশন আছে তো। আহ, এটা কিভাবে বলবো বুঝতেছি না। সুতরাং উপরের সিনারিও দিয়ে আমার দুইটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস উইথ রাইট সাইডেড প্লুরাল এফিউশন। আমি এখানে শুধু প্লুরাল টিবি কেন বলতেছি না, যেহেতু পেশেন্টের কাফ ছিল এই জন্য আমি পালমোনারি টিউবারকুলোসিস বলতেছি। এখানে যদি পেশেন্টের কাফের হিস্ট্রি না থাকতো, শুধু ফিভার, রাইট সাইডেড প্লুরাল এফিউশন ফাইন্ডিং যদি বলা হতো, তাহলে আমি কিন্তু রাইট সাইডেড প্লুরাল এফিউশন ডিউ টু টিউবারকুলোসিস বলতাম। যেহেতু এখানে পেশেন্টের কাফ ছিল এই জন্য আমি পালমোনারি টিউবারকুলোসিস উইথ রাইট সাইডেড প্লুরাল এফিউশন, তার মানে পালমোনারি এবং প্লুরাল দুইটা ইনভলভমেন্ট আছে এখানে। এই জন্য এখানে বললাম পালমোনারি টিউবারকুলোসিস উইথ রাইট সাইডেড প্লুরাল এফিউশন। আর যদি এখানে কাফের হিস্ট্রি না দিত তাহলে আমি বলতাম রাইট সাইডেড প্লুরাল এফিউশন ডিউ টু টিউবারকুলোসিস, ওভাবে বলতাম। সেকেন্ড ডিডি হচ্ছে কার্সিনোমা অফ দ্য রাইট লাং উইথ রাইট সাইডেড প্লুরাল এফিউশন, রাইট লাং এ কার্সিনোমা উইথ প্লুরাল এফিউশন। ঠিক আছে, এই দুইটা যেহেতু 2 মাসের হিস্ট্রি, আমার এই ইম্পর্টেন্ট কজ অফ প্লুরাল এফিউশনের মধ্যে এই দুটাই হচ্ছে সবচেয়ে কমন আমাদের দেশে। 2 মাসের একটা হিস্ট্রি থাকলে এই জন্য এই দুটাকে আমি ডিডি হিসাবে আনবো। এখানে নিউমোনিয়া আসবে না, কারণ এটা 2 মাসের হিস্ট্রি। 2 মাস ধরে নিউমোনিয়া থাকলে পেশেন্ট ট্রিটমেন্ট না করলে পেশেন্ট মারা যাবে এবং কমপ্লিকেশন হবে, নিউমোনিয়ার বিভিন্ন কমপ্লিকেশন হবে। সেকেন্ড কোয়েশ্চন ছিল যে আপনি আবার ক্লিনিক্যাল কি ইনফরমেশন চাচ্ছেন যেটা দিয়ে এই দুইটা ডিডি কে আলাদা করতে পারবেন। এখন আমরা প্রেজেন্ট ইলনেসে আর কি কি ইনফরমেশন নিব? অলরেডি আমরা জানি পেশেন্টের কাফ আছে এবং তার রাইট সাইডে চেস্ট পেইন আছে এবং ফিভার আছে। ফিভারটাকে আর একটু ডিটেইলস করতে পারেন, ফিভারটা কি রেকর্ডেড কিনা, রেকর্ডেড হলে ম্যাক্সিমাম টেম্পারেচার কত ছিল এবং সেটা ইভিনিং রাইজ কিনা। ইভিনিং রাইজ হলে আপনার টিউবারকুলোসিসের দিকে ফেভার করে বেশি। আর অনেক সময় কার্সিনোমাতে ফিভারিশ ফিলিং থাকে কিন্তু ওইরকম টেম্পারেচার সাধারণত হয় না। মানে টিউবারকুলোসিসে যতটুকু ফিভার হতে পারে, লো গ্রেড ফিভার হলে 99 100 হতে পারে, কিন্তু কার্সিনোমাতে টিউবারকুলোসিস থেকে একটু ফিভার কম হবে, ফিভারিশ ফিলিং হতে পারে। আর টিপিক্যালি ইভিনিং রাইজ ফিভার যদি হয় তাহলে এটা টিউবারকুলোসিস থেকে ফিভার করবে। কাফের হিস্ট্রি দেওয়া আছে, কাফটা প্রোডাক্টিভ না নন প্রোডাক্টিভ সেটা কিছু বলা হয়নি, সুতরাং কাফ প্রোডাকশন হয় কিনা, প্রোডাকশন হলে কাফের ক্যারেক্টার কেমন, এটা কতটুকু ভলিউম কেমন, এটার কনসিস্টেন্সি কেমন, কালার কেমন সেটা জিজ্ঞেস করবেন। তারপর হেমোপ্টাইসিস এর হিস্ট্রি আছে কিনা। হেমোপ্টাইসিস টিবিতেও হতে পারে, ম্যালিগনেন্সিতেও হতে পারে, তবে ম্যালিগনেন্সিতে হেমোপ্টাইসিসটা বেশি হয়। ওয়েট লস কেমন ছিল, দুটাতেই আমাদের দুটা কেসে ওয়েট লস হতে পারে, তবে কার্সিনোমাতে বেশি র্যাপিডলি ওয়েট লস হবে। চেস্ট পেইন আছে কিনা, হ্যাভিনেস এর কথা বলা হয়েছে এখানে হিস্ট্রিতে, কিন্তু চেস্ট পেইন আছে কিনা, পেইনটা মোর ফেভার করবে কার্সিনোমাকে। কার্সিনোমা যখন প্লুরাতে ইনভলভ করবে তখন কিন্তু পেইন হবে। তো পেইনের হিস্ট্রি থাকলে, এটা কনস্ট্যান্ট যদি পেইন থাকে তাহলে এটা কার্সিনোমাকে মোর ফেভার করবে। এবং এই পেইনটা যদি দেখা যায় যে চেস্টের সাথে ইনার অ্যাসপেক্ট অফ দ্য রাইট আর্ম, যেহেতু রাইট সাইডে প্যাথোলজি, রাইট আর্মের ইনার অ্যাসপেক্টে যদি পেইন বলে পেশেন্ট, তখন আমরা প্যানকোস সিনড্রোম কিনা সেটা চিন্তা করবো। বিশেষ করে রাইট আপার লাং এ যদি, আপার লোবে যদি কোনো কার্সিনোমা থাকে তখন আপনার ব্রাকিয়াল প্লেক্সাসের নার্ভ গুলা লোয়ার ট্রাঙ্ক ইনভলভ হয়ে আপনার পেইন ইন দা ইনার অ্যাসপেক্ট অফ দা আর্ম হতে পারে, তখন আমরা প্যানকোস সিনড্রোম চিন্তা করবো। এবং টিউবারকুলোসিসে সাধারণত এই ধরনের পেইন হয় না। ব্রেথলেসনেস, সাধারণত ব্রেথলেসনেস যদি খুব র্যাপিডলি অ্যাকিউমুলেটিং ইফিউশন হয়
এবং সাথে যদি কলাপস লাং থাকে তাহলে ব্রেথলেসনেসটা বেশি হবে এবং সেটা কার্সিনোমাতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং খুব র‍্যাপিড ডেভেলপমেন্ট অফ ব্রেথলেসনেস যদি হয় তাহলে আমরা কার্সিনোমাটাই বেশি চিন্তা করব। কারণ এটা কার্সিনোমাতে তাড়াতাড়ি ইফিউশন হয় এবং কলাপসও হতে পারে আন্ডারলাইং লাং। পেশেন্টের হিস্ট্রিতে জিজ্ঞেস করব তার মুখ, গলা এই সমস্ত জায়গাগুলো ফুলে গেছে কিনা, সোয়েলিং অফ দ্য ফেস এন্ড নেক এবং সাথে কনজাংটিভা মানে চোখটা লাল হয়ে গেছে কিনা বা ফুলে আছে কিনা। এগুলা ইন্ডিকেট করবে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন। যেহেতু আমাদের প্যাথোলজি রাইট সাইডে, সুতরাং ভেনা ক্যাভা রাইট সাইডে থাকে। ভেনা ক্যাভা যদি কম্প্রেশন হয় বা ইনভেশন হয় তখন ভেনা ক্যাভা অবস্ট্রাকশন হয়ে আপনার এই ধরনের সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশন যে ফিচার সেটা ডেভেলপ করবে। এই ধরনের ফিচার থাকলে ডেফিনিটলি এটা কার্সিনোমার দিকে যাবে। এটা টিউবারকুলোসিস সাধারণত খুব রেয়ারলি, ভেরি রেয়ারলি হয়। ডিসফেজিয়া যদি নতুন করে তার ডিসফেজিয়া হয় তাহলে বুঝতে হবে যে রাইট লাং এর যেকোনো গ্রোথ সেটা যদি মেডিস্টাইনাল লিম্ফ নোডকে এনলার্জ করে তখন এক্সটার্নাল কম্প্রেশন দিতে পারে ইসোফেগাসকে, অথবা সরাসরি যদি কার্সিনোমাটা মেডিস্টাইনাল সারফেসের দিকে থাকে সেটা ইসোফেগাসকে যদি ইনভেড করে তখন ডিসফেজিয়া হতে পারে। তাহলে নিউ অনসেট ডিসফেজিয়া এটাও কার্সিনোমাকে ফেভার করবে। ড্রাগ হিস্ট্রি বা ট্রিটমেন্ট হিস্ট্রি নিব। এটা ইম্পর্টেন্ট এই জন্য অনেক সময় দেখা যায় যে পেশেন্ট 2 মাসের হিস্ট্রি তো দেখা গেছে 1 মাস আগে থেকে সে এনটিডিবি খাচ্ছে এবং তাকে ব্লাইন্ডলি এনটিডিবি দেওয়া হয়েছে, হয়তো হিস্টোলজিক্যালি কনফার্ম করা হয়নি। কিন্তু পেশেন্ট ইজ নট রেসপন্ডিং। একটা পেশেন্ট 1 মাস ধরে এনটিডিবি খাওয়ার পরে তার ফ্লোরিফিকেশন কমছে না এবং সে সিম্পটোমেটিক থাকতেছে, তখন আমাদের হয়তো মনে হতে পারে অল্টারনেটিভ ডায়াগনোসিস মেবি কার্সিনোমা হতে পারে। এজন্য ট্রিটমেন্ট হিস্ট্রিতে কি ড্রাগ খাচ্ছে সেটা আমরা জানবো। আবার অনেক সময় ড্রাগ এর নাম শুনলেও বুঝতে পারবো সে আসলে অ্যাকচুয়ালি আগে থেকে ডায়াগনোজড কিনা। স্মোকিং এর হিস্ট্রি দেব। ডেফিনিটলি কার্সিনোমা লাং এ বেশিরভাগ ক্ষেত্রে স্মোকিং এর হিস্ট্রি থাকবে। ফ্যামিলি হিস্ট্রি অফ টিউবারকুলোসিস বা কন্টাক্ট হিস্ট্রি এটা টিউবারকুলোসিসের জন্য ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের হিস্ট্রিতে যে পয়েন্টগুলো আমরা জিজ্ঞেস করব। এক্সামিনেশন করে আমি জেনারেল এক্সামিনেশনে কি দেখবো সেটা হচ্ছে প্রথমে বডি ওয়েট, মানে পেশেন্টটা খুব ওয়েট লস যদি হয়ে থাকে ক্যাটেকটিক হয়ে যাবে। সেই ক্যাটেক্সিয়া দুটাতেই হতে পারে, তবে মোর বেশি হবে ম্যালিগনেন্সিতে, কার্সিনোমা লাংয়ে। এনিমিয়া, এনিমিয়া এটা দুটার ক্ষেত্রেই হতে পারে, তবে বেশি হবে আপনার ম্যালিগনেন্সিতে। ম্যালিগনেন্সিতে এনিমিয়াটা টিউবারকুলোসিস থেকে বেশি হবে, শর্ট টাইমে এনিমিয়াটা ডেভেলপ করবে। ক্লাবিং, এটা মোর স্পেসিফিক, কার্সিনোমা লাংয়ে ক্লাবিংটা বেশি হবে। টিউবারকুলোসিসে সাধারণত ক্লাবিং হয় না। জেবিপি রেইজড এবং নন পালসেটাইল, যেটা ইন্ডিকেট করবে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, যেটা কার্সিনোমা লাংকে ফেভার করবে। এনলার্জ সার্ভাইকাল লিম্ফ নোড, যদি টিউবারকুলোসিসে পালমোনারি টিবির সাথে যদি লিম্ফ নোড টিবি থাকে ডিসেমিনেশন হয়ে, সেই ক্ষেত্রে বায়োল্যাটারাল সার্ভাইকাল লিম্ফ নোড থাকবে এবং এটা ম্যাটেড থাকবে, নন টেন্ডার থাকবে। আর কার্সিনোমা থেকে যদি সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জ হয় এটা হবে লোকালাইজড, হয় এক রাইট সাইডের সুপ্রাক্লাভিকুলার অথবা স্ক্যালেনি লিম্ফ নোড বড় হবে এবং এটা হার্ড হবে এবং মেবি ফিক্স টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচার। তাহলে লিম্ফ নোডের পজিশন, নাম্বার, ক্যারেক্টার দেখে আমরা বুঝতে পারবো এটা টিউবারকুলোসিস থেকে লিম্ফ নোড এনলার্জ হয়েছে নাকি কার্সিনোমা থেকে। সুপারভেনা ক্যাভাল অবস্ট্রাকশন থাকলে আপনি যখন চেস্ট এক্সামিন করবেন তখন আপার চেস্টে দেখবেন যে সাবকুটেনিয়াস যে ভেইন গুলো সেগুলো ডাইলেটেড টর্চুয়াস দেখা যাবে, ভিজিবলি দেখা যাবে এবং এদের ফ্লো আপনি যদি দুইটা আঙ্গুল দিয়ে প্রেস করে ফ্লো দেখেন, আমরা জানি যে অ্যাবভ দ্য আমব্লিকাসের যে সাবকুটেনিয়াস ভেইন এদের ফ্লো হচ্ছে টুয়ার্ডস আপওয়ার্ডস এবং বিলো আমব্লিকাস এটা ডাউনওয়ার্ডস। কিন্তু সুপারভেনা অবস্ট্রাকশন থাকলে এই আপার চেস্টের ভেইন গুলার ভেনাস ডিরেকশনটা চেঞ্জ হয়ে ডাউনওয়ার্ডস হয়ে যাবে, তখন আপওয়ার্ডস থাকবে না। রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করে আপনি প্লুরাল এফিউশন পাবেন, সেটা অলরেডি ইনফরমেশন দেওয়া আছে, তবে বেশি প্লুরাল এফিউশন হবে ম্যালিগনেন্সিতে। ট্রাকিয়া পজিশন যদি দেখা যায় যে ধরেন ম্যাসিভ প্লুরাল এফিউশন আছে কিন্তু ট্রাকিয়া শিফটিং হয়নি অপোজিট সাইডে, ট্রাকিয়াটা সেন্ট্রালি আছে, তখন আপনাকে বুঝতে হবে হয়তো বা তার প্লুরাল এফিউশনের সাথে কলাপস আছে, না হলে ট্রাকিয়া শিফটিং হওয়ার কথা। এই ধরনের ম্যাসিভ প্লুরাল এফিউশন সাথে যদি ট্রাকিয়া সেন্ট্রাল পজিশনে পাওয়া যায় তখন আপনাকে চিন্তা করতে হবে হয়তো অ্যাসোসিয়েটেড তার কলাপস আছে এবং সেই ক্ষেত্রে আপনাকে ম্যালিগনেন্সিটা বেশি চিন্তা করতে হবে। সুতরাং ট্রাকিয়াল পজিশন
দেখে ম্যাসিভ প্লুরাল এফিউশন পেশেন্টের যদি মনে হয় যে ট্রাকিয়া শিফটিং হয় নাই, তাহলে অ্যাসোসিয়েটেড কলাপস চিন্তা করতে হবে এবং সেটার কজ মোস্ট লাইকলি কার্সিনোমা। যদি প্লুরাল এফিউশন ম্যাসিভ না হয়ে মডারেট হয়, তাহলে মডারেট প্লুরাল এফিউশনের উপরে যে লাং ফিল্ড আছে, সেই লাং ফিল্ডে আপনি যদি অস্কালটেট করেন, তাহলে যদি এটা কার্সিনোমা হয় এবং সেটা যদি পার্শিয়ালি কোনো ব্রঙ্কাসকে অবস্ট্রাকশন করে, তাহলে আপনি ইউনিল্যাটারাল হুইজ পাবেন, মনোফোনিক হুইজ পাবেন। যেদিকে এফেক্টেড সেই পাশে শুধু কিছু হুইজ পাবেন, লেফট লাংয়ে কোনো হুইজ পাবেন না। তাহলে লোকালাইজ এরকম একটা লাংয়ে যদি হুইজ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন আছে পার্শিয়াল। আর টিউবারকুলোসিস হলে মডারেট ডিফিউশন হলে তার উপরে আপনি কিছু রেপিটেশন পেতে পারেন। এবার আসেন নিউরোলজিক্যাল এক্সামিনেশন। আপনি যদি এটা প্যানকস সিনড্রোম থাকে, তখন আপনি যে রাইট সাইডের হ্যান্ড যদি দেখেন, হ্যান্ডের স্মল মাসল গুলো ওয়াস্টিং পাবেন, স্মল মাসল গুলো ওয়াস্টিং পাবেন, তখন আপনাকে এটা প্যানকস সিনড্রোম চিন্তা করতে হবে। যদি রাইট সাইডের নিউরোলজিক্যাল এক্সামিন করতে গিয়ে চোখে যদি দেখা যায় পার্শিয়াল টোসিস আছে, মায়োসিস আছে এবং অ্যানophthalmos আছে, তখন আপনাকে চিন্তা করতে হবে প্যানকস সিনড্রোম আছে। তাহলে রাইট লাংয়ে আপার লোবে যদি কোনো ক্যান্সার থাকে, সেটা যদি সিম্প্যাথেটিক প্লেক্সাসের যে লোয়ার ট্রাঙ্ক সেটাকে ইনভলভ করে, তখন আপনার সরি, এখানে আমি একটু ভুল লিখছি, এটা প্যানকস সিনড্রোম না, এই যে পার্শিয়াল টোসিস, মায়োসিস, অ্যানophthalmos, হাইপোহাইড্রোসিস অফ দ্য রাইট সাইড অফ ফেস, এটা হবে হর্নার সিনড্রোম। আমি এখানে একটু ভুল লিখছি, এটা একটু কারেকশন করে নিয়েন, দিস ইজ হর্নার সিনড্রোম। আর হাতে যদি হ্যান্ড মাসল ওয়াস্টিং থাকে, তখন এটাকে প্যানকস সিনড্রোম বলবো। লাস্ট লাইনে এটা প্যানকস সিনড্রোম হবে না, এটা হর্নার সিনড্রোম হবে। সুতরাং এই ধরনের হর্নার সিনড্রোমের ফিচার বা প্যানকস সিনড্রোমের ফিচার পেলে আমরা ম্যালিগনেন্সি বা কার্সিনোমা লাংটা চিন্তা করব। আর হর্নার সিনড্রোমের স্যার স্পেলিংটা একটু বলে ভালো হতো। HORNER অ্যাপোস্ট্রোফি হর্নার সিনড্রোম, হর্নার সিনড্রোম। এটা আপনাদের ডেভিডসন আছে, দেখে নিন। থ্যাংক ইউ স্যার। এরপরে অ্যাবডোমেন এক্সামিন করলে যদি দেখা যায় যে হেপাটোমেগালি আছে এবং ইট ইজ হার্ড, তাহলে চিন্তা করতে হবে হয়তো সেকেন্ডারি কার্সিনোমা লাং থেকে লিভারে মেটাস্টেসিস হয়েছে। আর হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি, এটা আপনারা জানেন, এটা একটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। এখানে আপনি যদি পেশেন্টের ডিস্টাল পার্ট অফ দা ফোরআর্মে যে বোনস গুলো আছে, রেডিয়াস এবং আলনার, সেখানে পেরিওস্টেমের নিচে নিউবোর্ড ফর্মেশন হয়। ওই জায়গাটাতে যদি চাপ দেন ফোর হ্যান্ডে, রিস্টের জাস্ট উপরে, সেখানে আপনি পেশেন্ট টেন্ডার ফিল করবে, পেইন ফিল করবে, টেন্ডারনেস পাবেন। দিস ইজ হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি। এটা একটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম অফ কার্সিনোমা লাং। So these are the clinical feature of how to differentiate carcinoma lung with pleural effusion from tuberculosis with pleural effusion. ইনভেস্টিগেশন কি করবেন? প্রথম ইনভেস্টিগেশন হচ্ছে আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট করলে এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম পাবেন। এখানে কাউন্টে কোনো চেঞ্জ হবে না, টোটাল কাউন্ট ঠিক থাকবে। হিমোগ্লোবিন পার্সেন্টেজ টিউবারকুলোসিসেও কমবে, ম্যালিগনেন্সিতেও কমবে, বা ম্যালিগনেন্সিতে বেশি কমবে। ইএসআর দুটাতেই বাড়বে, কার্সিনোমাতেও বাড়বে এবং টিউবারকুলোসিসেও বাড়বে। চেস্ট এক্স-রে করে আপনি যদি ম্যাসিভ প্লুরাল এফিউশন পান, তাহলে আসলে আন্ডারলাইং লাং দেখতে পাবেন না, তখন এটা কি টিউবারকুলোসিস থেকে হয়েছে নাকি ম্যালিগনেন্সিস হয়েছে বুঝতে পারবেন না। তবে ম্যাসিভ প্লুরাল এফিউশনের সাথে যদি দেখা যায় ট্রাকিয়া শিফটিং হয় নাই, তখন আপনাকে চিন্তা করতে হবে হয়তো অ্যাসোসিয়েটেড রাইট লাং কলাপস হচ্ছে এবং সেক্ষেত্রে ম্যালিগনেন্সিটা বেশি চিন্তা করবেন। তবে যদি দেখা যায় যে রিবিউরেশন আছে, তাহলে আপনি চিন্তা করবেন ম্যালিগনেন্সিটা মোর লাইকলি। আর যদি ইফিউশনটা ম্যাসিভ না হয়ে মডারেট হয়, তাহলে জাস্ট ইফিউশনের উপরে হয়তো বা লাংয়ের যে প্যাথোলজি, সেটা মাসলেশন হতে পারে বা পেরিহাইলার কোনো ম্যালিগনেন্সি হতে পারে, সেটা দেখতে পারেন। অথবা যদি প্যাচি অপোসিটি থাকে, সেটা অপোজিট লাংয়েও প্যাচি অপোসিটি থাকতে পারে, যদি টিউবারকুলোসিস হয়, তখন সেটা আপনি দেখতে পারবেন। নেক্সট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে স্পুটাম ফর গ্যাডেন স্টেইন।
আপনি স্পুটাম এক্সামিন করে যেহেতু পেশেন্টের কাফ আছে, স্পুটাম ফর জেন স্ক্যান করবেন, সেখানে এএফবি পজিটিভ পাবেন। স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল, যদি কার্সিনোমা হয় এটাতে অনেক ক্ষেত্রে স্পুটামের মধ্যে ম্যালিগন্যান্ট সেল পাওয়া যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা এখানে যেটা সেটা হচ্ছে প্লুরাল ফ্লুইড স্টাডি। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ভাইভা পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এই পেশেন্টের প্লুরাল ফ্লুইড এক্সামিন করলে আপনি কি পাবেন। প্রথমে যে ফ্লুইড যখন আমি অ্যাসপিরেট করবো, প্রথম নেকেড আই এক্সামিনেশন করবো। নেকেড আই এক্সামিনেশন করে কালারটা দেখবো। যদি দেখা যায় কালারটা হেমোরেজিক, তাহলে এটা ম্যালিগন্যান্সির দিকে বেশি যাবে। কালার যদি স্ট্র কালার হয় তাহলে এটা টিউবারকুলোসিসের দিকে বেশি যাবে। তারপরে এটা সাইটোলজিক্যাল এক্সামিন করেন, মানে সরি, তারপর দেখবেন এটা এক্সিকিউটিভ না ট্রান্সিটিভ। প্রোটিন দেখে আপনি বুঝবেন। তবে এখানে টিউবারকুলোসিস, ম্যালিগনেসি দুটাতেই এক্সিকিউটিভ হবে। সুতরাং এখানে এক্সিকিউটিভ দিয়ে আমি আলাদা ডিফারেনশিয়েট করতে পারবো না। সাইটোলজি যদি দেখেন, সাইটোলজিতে এখানে সেল কাউন্ট যেটা ডব্লিউবিসি কাউন্ট এখানে যদি বেশি হয়ে যায় এবং লিম্ফোসাইট পার্সেন্টেজ যদি বেশি হয় 90% বা 100%, তখন আমরা এটা টিউবারকুলোসিসের দিকে বেশি চিন্তা করব। আর এই ফ্লুইডটাকে যদি আমি সেন্ট্রিফিউজ করে এটাকে যদি আমি ম্যালিগন্যান্ট সেলের জন্য স্টেইন করি, তখন আমরা যদি ম্যালিগন্যান্ট সেল পাই তাহলে আমরা বলবো এটা কার্সিনোমা লাং হওয়ার চান্স বেশি থাকে। তাহলে ফ্লুইডের মধ্যে ম্যালিগন্যান্ট সেল দেখার জন্য আপনি স্টেইন করতে পারেন। এখানে আমরা একটা বায়োকেমিক্যাল টেস্ট করি, সেটা হচ্ছে অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ, এডিএ। এটা স্পেসিফিক ফর টিউবারকুলোসিস। যদি এটা 30 ইউনিটের বেশি হয় প্লুরাল ফ্লুইডে, তখন আমরা টিউবারকুলোসিস কজ হিসাবেই ধরি। এছাড়া ফ্লুইডের জেডেড স্টেনও করতে পারেন। সেন্ট্রিফিউজ করে সেডিমেন্টকে জেডেড স্টেন করে যদি এফবি পাওয়া যায় তাহলে এটা টিউবারকুলোসিসের দিকে বেশি যাবে। তো এটা সাধারণত খুব কম পাওয়া যায়। এরপরে প্লুরাল ফ্লুইডের স্টাডির পরে আমরা যেটা করতে পারি, যেহেতু ম্যাসিভ প্লুরাল এফিউশন বা মডারেট যদি হয়ে থাকে, প্লুরাল বায়োপসি করতে পারি। প্লুরাল বায়োপসি টিউবারকুলোসিসের ক্ষেত্রে 80% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায়, আর ম্যালিগনেন্সির ক্ষেত্রে লেস দ্যান 40% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায়। টিউবারকুলিন টেস্ট করতে পারেন, যদি টিবি হয় তাহলে পজিটিভ হতেও পারে। যদি চেস্ট এক্স-রেতে আন্ডারলাইন লাং প্যাথোলজি ক্লিয়ারলি বোঝা না যায়, সেক্ষেত্রে যদি আমাদের ম্যালিগনেন্সিটা সাসপিশন বেশি থাকে, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করতে পারি এবং যদি দরকার হয় সিটি গাইডেড এফএনএসি অফ দ্য লাং লেশন করতে পারি। যদি ম্যালিগনেন্সি সাসপিশন হয় তাহলে পেরিফেরাল লেশন হলে সিটি গাইডেড এফএনএসি করলে আপনার ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবে, সাইটোলজিক্যাল কনফার্মেশন হয়ে যাবে। যদি এক্স-রেতে মনে হয় এটা সেন্ট্রাল কোনো ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপি এন্ড বায়োপসি করব। আর পেরিফেরাল লেশন হলে সিটি গাইডেড এফএনএসি করব। এইগুলো আমাদের ডায়াগনোসিসের জন্য যে সমস্ত পরীক্ষা দরকার। যদি আমরা এর মধ্যে আমাদের ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায় ইট ইজ ম্যালিগন্যান্সি কার্সিনোমা লাং, তাহলে স্টেজিং এর জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করব, আর কিছু ইনভেস্টিগেশন করব পেশেন্টের ট্রিটমেন্ট ফিটনেস দেখার জন্য। সেটা আমি ডিটেইলস এখানে যাচ্ছি না, সেটা আপনারা বইতে দেখে নিন যে স্টেজিং এর জন্য কি কি করবেন আর ট্রিটমেন্ট ফিটনেস এর জন্য কি করবেন। লাস্টলি হচ্ছে পেশেন্টের লাইন অফ ট্রিটমেন্ট কি হবে। প্রথম হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, পেশেন্টকে ফ্লুইড এন্ড ব্যালেন্স নিউট্রিশন দিবেন। পেশেন্ট যদি এনিমিক হয়, হিমোগ্লোবিন যদি 10 এর থেকে কমে যায় এবং যদি আপনার প্ল্যান থাকে কেমোথেরাপি দিবেন, তাহলে অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন করে হিমোগ্লোবিন মোর দ্যান 10 গ্রাম পার ডে করতে হবে। এছাড়া যদি কেমোথেরাপির কোনো ইন্ডিকেশন মানে প্ল্যান না থাকে তাহলে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন দরকার নেই। যদি সেকেন্ডারি ইনফেকশন মনে হয় আছে এর সাথে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন, তাহলে সেটাকে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এগুলো হচ্ছে জেনারেল মেজার্স। স্পেসিফিক ট্রিটমেন্ট, যদি টিউবারকুলোসিস হয় এনটিটিবি ড্রাগ দিবেন ক্যাটাগরি 1। যদি ফার্স্ট টাইম টিবি হয় ক্যাটাগরি 1। যদি আগে টিবির হিস্ট্রি থাকে এবং ফুল কোর্স এনটিটিবি আগে খাওয়ার হিস্ট্রি থাকে, সেকেন্ড টাইম টিবি হচ্ছে ডায়াগনোসিস, সেই ক্ষেত্রে ক্যাটাগরি 2। এখানে আমি একটু জাস্ট ক্যাটাগরি 1 টা তো আপনারা সবাই জানেন যে এখানে আমরা 4টা ড্রাগ ইউজ করি, রিফাম্পিসিন, আইএনএইচ, পাইরাজেনামাইড, রিফাম্পিসিন ফর 2 মান্থস, দেন রিফাম্পিসিন এন্ড আইএনএইচ ফর 4 মান্থস। এই ক্যাটাগরি 1 আগের মতোই আমরা ট্রিটমেন্ট করব যদি এটা ফার্স্ট টাইম তার টিবি হয়। যদি আগে সে একবার টিবির ওষুধ খেয়ে খাওয়ার হিস্ট্রি থাকে ফুল কোর্স এবং এখন সে প্লুরাল ইনফেকশন নিয়ে আসছে, এটা টিবি কনফার্ম হয়েছে, তখন আমরা তাকে ক্যাটাগরি 2 দিব। ক্যাটাগরি 2 কিন্তু 2019 সাল থেকে আমরা একটু চেঞ্জ হয়ে গেছে আমাদের ন্যাশনাল গাইডলাইনে।
এই জন্য আমি এখানে ডিটেলস একটু লিখছি। যদি ক্যাটাগরি 2 তে দেখা যায় স্মিয়ার পজিটিভ, যদি এখন তার স্মিয়ার পজিটিভ টিবি হয়, তাহলে আমরা কিন্তু এখানে রিফাম্পিসিন, আইএনএইচ, পাইরাজোলামাইড, ইথাম্বেটল এই 4 টা ড্রাগের সাথে লিভোফ্লক্সাসিন দিব। লিভোফ্লক্সাসিন দিব, এই টোটাল 5 টা ড্রাগই 6 মাস দিব ক্যাটাগরি 2 তে। ক্যাটাগরি 2 কিন্তু আগে অন্যরকম ছিল। এটা 2019 থেকে এই ক্যাটাগরি 2 ট্রিটমেন্টটা চেঞ্জ হয়েছে। 4 টা যে কমন ড্রাগ সেটার সাথে লিভোফ্লক্সাসিন 700 মিলিগ্রাম, 750 মিলিগ্রাম, যদি 33 কেজির উপরে হয় তাহলে 750 মিলিগ্রাম। এটা ফর 6 মান্থ দিব। আর 70 কেজির উপরে ওজন হলে 1000 মিলিগ্রাম দিতে হবে। এই টোটাল 5 টা ড্রাগ 6 মাস দিব। আর যদি স্মিয়ার নেগেটিভ হয়, তাহলে আমরা ওই যে আমাদের যে 4 টা কমন ড্রাগ সেই 4 টা কমন ড্রাগই টোটাল 6 মাস দিব। স্পেসিফিক ট্রিটমেন্ট যদি কার্সিনোমা লাং হয়, যেহেতু এখানে পেশেন্টের প্লুরাল ইনফিউশন আছে, সুতরাং এখানে স্টেজিং যদি আমি করি, পেশেন্ট ইজ ইন স্টেজ 4A, সুতরাং এখানে কিউরেটিভ ট্রিটমেন্ট ইজ নট পসিবল, সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ নট পসিবল। সুতরাং এখানে আপনাকে সিম্পটোমেটিক এবং কিছুটা সাপ্রেসিভ ট্রিটমেন্ট দিতে হবে। যদি রিকারেন্ট প্লুরাল ইনফিউশন হয় তাহলে আপনি ইন্টারকোস্টাল ড্রেনেজ টিউব দিয়ে ফ্লুরোডিসিস করবেন। যদি পেশেন্ট ফিজিক্যালি ফিট হয় তাহলে আপনি কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিতে পারেন। হিস্টোলজিক্যাল টাইপ যেটা সেই টাইপ অনুসারে কোনটা দিবেন সেটা আপনাকে গাইড করবে। কেমোথেরাপি রেজিম সেটা আপনার বইতে দেখবেন, এইটা আছে এবং এর সাথে আর্লোটিনিবও এখন রিসেন্টলি অ্যাড করা হয়। রেডিওথেরাপি বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে যার ফ্লুরোড হয়ে গেছে যদি দিতে হয় তাহলে সুপারভেনাকাল অবস্ট্রাকশন থাকলে অথবা চেস্ট ওয়াল ইনফেকশনের জন্য যদি সিভিয়ার চেস্ট পেইন হয়, নার্ভ ইনফেকশনের জন্য চেস্ট ওয়ালে, তখন আপনার চেস্টে রেডিওথেরাপি দিতে পারেন। এখানে রেডিক্যাল রেডিওথেরাপি দেওয়া যাবে না কারণ পেশেন্ট অলরেডি ইজ ইন স্টেজ 4। এই গেল আমাদের কেস 2। Case 3. A 42-year-old male got admitted in medicine ward with severe chest pain and breathlessness for the last 1 day. Chest X-ray show hypertranslucent lung field devoid of vascular marking on the right side with mediastinal shifting to the left. তাহলে 42 বছরের একটা মেল পেশেন্ট, সিভিয়ার চেস্ট পেইন একদিন, সিভিয়ার ব্রেথলেসনেস একদিন, চেস্ট এক্সরে করে দেখলেন হাইপারট্রান্সলুসেন্ট লাং ফিল্ড ডিভাইড অফ ভাস্কুলার মার্কিং অন দ্য রাইট সাইড এবং এক্সরেতে দেখা গেল মেডিস্টেনাম ইজ শিফটেড টু দ্য লেফট সাইড। ডায়াগনোসিস কি? বলেন? স্যার নিউমোথোরাক্স। Pneumothorax. কি ধরনের নিউমোথোরাক্স? এটা কি ক্লোজ, ওপেন, Tension pneumothorax. টেনশন নিউমোথোরাক্স? যেহেতু মেডিস্টেনাল শিফটিং আছে, ইট ইজ টেনশন নিউমোথোরাক্স। তো কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস উইথ 2 ইম্পর্টেন্ট ইটিওলজি। ইটিওলজি দুটো বলতে বলছে 3 ইম্পর্টেন্ট ফিজিক্যাল ফাইন্ডিং আর ম্যানেজ কিভাবে করবেন। রাইট সাইডের টেনশন নিউমোথোরাক্স ইম্পর্টেন্ট ইটিওলজির মধ্যে একটা হচ্ছে সিওপিডি আর একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। ফিজিক্যাল ফাইন্ডিং কি পাবেন এই নিউমোথোরাক্স পেশেন্টের? আপনি যখন ট্রাকিয়া পালপেশন করবেন, ট্রাকিয়া এপিক্স বিট, যেহেতু এক্সরেতেই বলা হচ্ছে ট্রাকিয়া শিফটেড, তাহলে ক্লিনিক্যালিও ট্রাকিয়া এবং এপিক্স বিট লেফটে শিফটেড থাকবে। রাইট সাইডে যদি পারকাস করেন, ইট উইল বি হাইপার রেজোনেন্ট। ব্রেথ সাউন্ড এবং ভোকাল রেজোনেন্স দুইটাই ডিমিনিশড হবে রাইট সাইডে। So this is the typical examination finding. ইমিডিয়েট ম্যানেজমেন্ট হচ্ছে যেহেতু পেশেন্ট হাইপোক্সিক থাকবে, পেশেন্টের মেডিসিনাল শিফটিং আছে, পেশেন্টকে হাই ফ্লো অক্সিজেন দিতে হবে, স্যাচুরেশনটা চেক করতে হবে পালস অক্সিমিটার দিয়ে। এবং যেহেতু এখানে টেনশন নিউমোথোরাক্স বলা হয়েছে, আপনি ওয়ার্ডে আসার সাথে সাথে আপনি কিন্তু টিউব দিতে পারবেন না। টিউব দিতে হলে তাকে ওটিতে পাঠাতে হবে, সুতরাং ইট নিডস টাইম। সুতরাং তার আগে পেশেন্টের লাইফ সেভ করতে হবে। যদি আপনি এটা বেশিক্ষণ ডিলে করেন, পেশেন্টে কিন্তু শকে চলে যাবে। সুতরাং ইমিডিয়েটলি পেশেন্টকে তার নিউমোথোরাক্সকে রিলিজ করতে হবে। এই জন্য একটা হোয়াইট বোর্ড ক্যানুলা অ্যাডিকুয়েট লেন্থে আপনার রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইনে এখান দিয়ে ঢুকাই দিবেন। ঢুকাই দিলে হবে কি তার ইন্ট্রা প্লুরাল প্রেশার যেটা পজিটিভ ছিল সেটা অ্যাটমসফিয়ার প্রেশারের সমান হয়ে যাবে, যার ফলে এটা ওপেন নিউমোথোরাক্স হয়ে যাবে, এটা আর টেনশন নিউমোথোরাক্স থাকবে না। সেক্ষেত্রে মেডিস্টেনাল শিফটিংটা কমে যাবে এবং তার যে কার্ডিওভাস্কুলার কম্প্রোমাইজ সেটা কারেকশন হবে। তারপরে আপনি তাকে ওটিতে পাঠান আস্তে আস্তে।
তাহলে একটা হোয়াইট বোর্ড ক্যানুলা অ্যাডিকুয়েট লেন্থের সেকেন্ড রাইট ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইনে দিয়ে এটা এখানে রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত না ইন্টারকোস্টাল ড্রেনেজ টিউব দেওয়া হয় ওটিতে পাঠানোর পরে। এটা হচ্ছে লাইফ সেভিং ইমার্জেন্সি প্রসিডিউর। ইন্টারকোস্টাল ড্রেনেজ টিউব সাধারণত মিড এক্সিলারি লাইনে দেওয়া হয়, ফোর্থ স্পেসে দেওয়া হয়। যদি আইটি টিউব দেওয়া হয়ে থাকে তাহলে আপনি তাকে এখন পেশেন্ট সেটেল হলো, এখন আপনি ডিটেল হিস্ট্রি নেন যে তার আগে থেকে কি কি সমস্যা ছিল এবং ডিটেল হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করার চেষ্টা করেন এটা কি সিওপিডি থেকে হয়েছে না পালমোনারি টিউবারকুলোসিস থেকে হয়েছে না আদার কোনো কজ থেকে। এটা হিস্ট্রি দিয়ে আপনি ডায়াগনোসিস করার চেষ্টা করবেন, দরকার হলে কিছু ইনভেস্টিগেশন করবেন। আমরা সাধারণত আইটি টিউব দেওয়ার পরে 24 ঘন্টা পরে আবার একটা এক্সরে করে দেখে লাং এক্সপ্যান্ড হলো কিনা। যদি লাং এক্সপ্যান্ড হয় তাহলে আন্ডারলাইং লাংয়ে কোনো প্যাথোলজি থাকলে টিউবারকুলোসিস হোক ম্যালিগনেন্সি হোক সেটা আমি দেখতে পাবো। আন্ডারলাইং কজ যেটা সেটাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। সিওপিডি হলে সিওপিডি ট্রিটমেন্ট, টিউবারকুলোসিস হলে টিউবারকুলোসিস ট্রিটমেন্ট, লাং অ্যাবসেস হলে লাং অ্যাবসেসের ট্রিটমেন্ট। সাধারণত 48 আওয়ার্স পরে ইভালুয়েশন করা হয় যে আইটি টিউব খোলা হবে কি হবে না। যদি দেখা যায় 48 আওয়ার্স পরে চেস্ট ফুললি এক্সপ্যান্ডেড হয়ে গেছে তখন আমরা আইটি টিউব খুলে ফেলতে পারি। যদি ফুললি এক্সপ্যান্ড না হয় তাহলে আমরা আরো ওয়েট করব। অনেক ক্ষেত্রে 7 দিনও লাগতে পারে। এবার আসেন লাস্ট কেস, যেটা আপনাদের জন্য আমার কাছে মনে হয় যে এখন চিন্তা করতে পারেন। A 35-year-old male from Munshipara, Sylhet, was admitted in medicine ward of SMCH on 18th June 2020 with a history of 4-day fever which subsided 3 days back. 3 দিন আগে জ্বর ভালো হয়ে গেছে, তার আগে 4 দিন জ্বর ছিল। He is suffering from cough for the last 5 days and respiratory distress for the last 2 days. His CBC report shows lymphopenia with total WBC count is normal, CRP 120 milligram per liter, and chest X-ray shows bilateral peripheral consolidation. আমি ইনফরমেশন গুলো আবার দিচ্ছি। একটা 35 ইয়ার্স ওল্ড মেল, সিলেট শহরেই থাকে মুন্সিপাড়াতে, গত পরশুদিন ভর্তি হয়েছে। তার 3 দিন আগে জ্বর ছিল, 4 দিনের জ্বর ছিল, 3 দিন আগে থেকে জ্বর ভালো হয়ে গেছে। তার 5 দিন থেকে কাশি আছে এবং শ্বাসকষ্ট হচ্ছে 2 দিন থেকে। সিবিসি করে দেখা গেল টোটাল কাউন্ট নরমাল কিন্তু লিম্ফোসাইট পার্সেন্টেজ কমে গেছে, অ্যাবসোলিউট কাউন্ট অফ লিম্ফোসাইটও ডিমিনিশড, সিআরপি অনেক হাই। এক্সরে টেস্ট করে দেখা গেল বাইল্যাটারাল পেরিফেরাল কনসলিডেশন। এর সিরিয়াল কিছু এক্সরে এখানে দেখানো হয়েছে। প্রথমটাতে অল্প ছিল, পরেরটাতে আস্তে আস্তে আরো বেশি হয়েছে, থার্ডটাতে আরো বেশি হয়েছে। এই যে পেরিফেরাল কিছু কনসলিডেশন এখানে দেখা যাচ্ছে। এখন আপনার ডায়াগনোসিস কি বলেন? ভাইরাল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, COVID-19. COVID-19, সাসপেক্টেড COVID-19। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোসিস? যেহেতু এখানে হিস্ট্রি দেওয়া আছে যে এখন এই যে হিস্ট্রি অনুযায়ী যদি আমি ইন দ্য কনটেক্সট অফ রিসেন্ট যে প্যান্ডেমিক সেটা অনুসারে এটা প্রফেশনাল ডায়াগনোসিস হতে পারে সাসপেক্টেড কোভিড-19। তবে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে যে আদার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। আদার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলতে মাইক্রোপ্লাজমা, লিজিওনেলা, ফাঙ্গাল এগুলো দিয়ে যে নিউমোনিয়া হয় সেগুলো হতে পারে, অথবা আদার ভাইরাল নিউমোনিয়া হতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জিয়াতেও হতে পারে, ভাইরাল নিউমোনিয়া হতে পারে। আদার এআরডিএস হতে পারে। এআরডিএস যেকোনো কজ হতে পারে, এটা কোভিড দিয়েও হতে পারে, আদার ব্যাকটেরিয়াল দিয়ে হতে পারে। আদার কমিউনিটি নন নিউমোকক্কাল কমিউনিটি অ্যাকোয়ার্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া সেটাও হতে পারে। বিশেষ করে ধরেন হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি নিউমোনিয়া বা স্টেফাইলকক্কাস অরিয়াস নিউমোনিয়া এগুলাও হতে পারে বায়োল্যাটারাল। তবে কিছু পয়েন্ট এগেইনস্ট আছে, যেমন তার টোটাল কাউন্ট নরমাল, ওই সমস্ত ক্ষেত্রে টোটাল কাউন্ট বাড়ার কথা। তো যেহেতু টোটাল কাউন্ট এখানে নরমাল, এই জন্য আমরা ভাইরাল কজটা আগে চিন্তা করছি। এই জন্য আমরা এখানে কোভিড-19টা আগে আনছি। এছাড়া আদার ভাইরাল কজ হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, এছাড়া আদার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যেগুলো মাইক্রোপ্লাজমা, লিজিওনেলা ওগুলো হতে পারে। তাহলে আমার কোয়েশ্চন ছিল যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি এবং কিভাবে ইভালুয়েশন করবেন। ইভালুয়েশনের হিস্ট্রিতে আমরা প্রথমে নিব যে সে তার সিম্পটম অনসেটের 14 দিনের মধ্যে নোন কোনো কোভিড পেশেন্টের কন্ট্যাক্টে ছিল কিনা।
তার ফ্যামিলিতে কেউ এফেক্টেড হয়েছিল কিনা এর ভিতরে, বা সেম সিমটম নিয়ে ফ্যামিলিতে আর কেউ এফেক্টেড হয়েছিল কিনা এর ভিতরে। পেশেন্টের প্রফেশন কি, সে যদি এমন প্রফেশনে কাজ করে যেখানে মানুষের সাথে ইন্টারাকশন বেশি হয় তাহলে তার এখন এই প্যান্ডেমিকে তার এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা বিশেষ করে যারা মেডিকেল প্রফেশনে কাজ করে, ব্যাংকার বা যারা ল এনফোর্সিং এজেন্সিতে কাজ করে, তারা সাধারণত এফেক্টেড বেশি হচ্ছে। এছাড়া তার আদার কোনো সিমটম আছে কিনা জিজ্ঞেস করবো। তার কাফের কথা বলা হয়েছে, রেসপিরেটরি ডিসিজের কথা বলা হয়েছে, ফিভারের একটা হিস্ট্রি ছিল এটা বলা হয়েছে। আর কোনো সিমটম আছে কিনা, যেমন তার রানিং নোজ আছে কিনা, থ্রট পেইন আছে কিনা, বডি এক, হেডেক এগুলো আছে কিনা, ইন্টেস্টাইনাল অ্যাবডোমিনাল সিমটমের মধ্যে লুজ মোশন, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন এগুলো আছে কিনা এগুলো জিজ্ঞেস করবো। এছাড়া ফ্যাটিকনেস, উইকনেস এগুলো জিজ্ঞেস করবো। আরেকটা টিপিক্যাল বা লেস কমন সিমটম বাট ভেরি স্পেসিফিক, সেটা হচ্ছে অ্যানোসমিয়া এবং অ্যাগুইসিয়া। এই রেসপিরেটরি সিমটমের আগে অনেক পেশেন্ট বলে যে তার অ্যানোসমিয়া হচ্ছে, নাকে গন্ধ পাচ্ছে না বা মুখে টেস্ট পাচ্ছে না। এটা সিমটমটা রেয়ার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কোমরবিডিটিস আছে কিনা, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিপিডি, আইএসডি, এই বিভিন্ন কোমরবিডিটিস থাকতে পারে, সেটা থাকলে তার রিস্ক বেশি থাকবে। ট্রিটমেন্ট প্ল্যানটা ডিফার করবে, এই জন্য তার কোমরবিডিটিস গুলো হিস্ট্রি নিতে হবে। জেনারেল এক্সামিনেশন করে দেখবো তার পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার এগুলো দেখবো। যদি ব্লাড প্রেশার দেখা যায় লো হয়ে গেছে তাহলে তার সেপসিসের দিকে যাচ্ছে কিনা আমি চিন্তা করবো। আর টেম্পারেচার যেহেতু কমে গেছে, তার জ্বর নাই, টেম্পারেচার হয়তো নর্মাল থাকতে পারে। সাইনোসিস যদি থাকে, হাইপোক্সিয়া বেশি থাকলে সাইনোসিস থাকতে পারে। ডিহাইড্রেশন, ইডিমা এগুলো দেখবো। যদি ফ্লুইড ওভারলোড হয়ে থাকে, আইভি ফ্লুইড পায়, তাহলে ইডিমা ডেভেলপ করতে পারে। রেসপিরেটরি সিস্টেম বিশেষ করে এখানে ইম্পর্টেন্ট যে রেসপিরেটরি রেট দেখতে হবে। যদি এটা 30 বেশি হয় তাহলে আমরা এটাকে সিভিয়ার কেস বলবো, যদি 30 থেকে কম হয় তাহলে এটা মডারেট কেস বলবো। যেহেতু এক্স-রে তে অপাসিটি আছে, সুতরাং এটা ডেফিনেটলি এটা মাইল্ড কেস না, এটা মডারেট কেস। আর এক্স-রে অপাসিটির সাথে যদি রেসপিরেটরি রেট মোর দ্যান 30 হয়, দেন ইট ইজ সিভিয়ার কেস। অথবা যদি স্যাচুরেশন ফল করে 93% এর থেকে কম, তখন আমরা এটাকে সিভিয়ার কেস বলবো। মডারেট এবং সিভিয়ারের মধ্যে এই দুইটাই ডিফারেন্সিয়েট করে না। একটা হচ্ছে রেসপিরেটরি রেট, আর একটা হচ্ছে পালস অক্সিমিটারের অক্সিজেন স্যাচুরেশন। ইনভেস্টিগেশন কি করব? এখানে আমরা টোটাল কাউন্ট অলরেডি বলা হচ্ছে নরমাল, লিম্ফোসাইট পার্সেন্টেজ বেশি হবে। যদিও টোটাল কাউন্ট এখানে নরমাল, কিন্তু অনেক ক্ষেত্রে কমতেও পারে আবার বাড়তেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নরমাল থাকে। প্লেটলেট কাউন্ট অনেক সময় কমে যায়। ইএসআর একটু রেইজড হবে, সিআরপিও রেইজড হবে। চেস্ট এক্সরেতে জানেন আপনার বায়োলেটারাল পেরিফেরাল নিউমোনিয়া পাওয়া যায়। আপনি যদি আরো স্পেসিফিক করে ভালো করে দেখতে চান, সিটি স্ক্যান টেস্ট করলে আরো বেশি দেখতে পাবেন। অনেক সময় খুব আর্লি স্টেজে এক্স-রে অপাসিটি ভালো আসে না, তখন সিটি স্ক্যান করলে দেখা যায় ভালো। এবং টিপিক্যালি এই COVID-19 এর পেরিফেরাল field of the lung is affected more. আদার ভাইরাল নিউমোনিয়াতে সাধারণত পেরিহাইলাল ইনভলভমেন্ট বেশি হয়, কিন্তু কোভিড এ টিপিক্যালি এটা পেরিফেরাল লাং ফিল্ডটাকে বেশি ইনভলভ করে এবং বায়োল্যাটারাল ইনভলভ করে। বায়োল্যাটারাল মাল্টিপল পেরিফেরাল কনসেন্ট্রেশন, যেটাকে গ্রাউন্ড গ্লাস অপাসিটি বলা হয়। ব্লাড কালচার করতে পারেন যদি সেকেন্ডারি কোনো, যেহেতু এটা ভাইরাল ডিজিজ, এর উপরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেজন্য ব্লাড কালচার করবেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা। Serum procalcitonin, it is a marker of bacterial infection. Secondary bacterial infection থাকলে procalcitonin বেশি হবে। Arterial blood gas analysis এ partial pressure of oxygen severe case হলে কম পাবেন, 93% থেকে কম পাবেন। এছাড়া আমরা সিভিয়ারিটি দেখার জন্য আরো কিছু দেখি, যেমন সিরাম ফেরাটিন, সিরাম ডি ডাইমার, এগুলোর সিভিয়ার কেসে বেশি হয়। সিরাম ডি ডাইমার এবং ফেরাটিন। এছাড়া লিভার ফাংশন দেখবেন, কার্ডিয়াক ইনভলভমেন্ট হতে পারে কোভিডে, এই জন্য ইসিজি এবং ট্রোপোনিন আইটা করবেন। অনেক সময় মায়োকার্ডিটিস করতে পারে, ইভেন কার্ডিয়াক আর্টারি যে করোনারি আর্টারি থ্রম্বোসিস করে এমআইও করতে পারে। সিরাম ল্যাকটেট করতে পারেন, ল্যাকটেট করবেন যখন পেশেন্ট শকে চলে যায়। সেপটিক শকে গেলে তখন ল্যাকটেট বেশি হবে, মোর দ্যান 2 হবে। আর স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য, কনফার্ম ডায়াগনোসিসের জন্য আমরা আরটি-পিসিআর করব। দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস। আরটি-পিসিআর আপনারা জানেন করা হয় ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব এবং নাসাল সোয়াব নিয়ে, অথবা নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াবও নেওয়া হয় অনেক সময়, এবং এটার সেনসিটিভিটি হচ্ছে 60 to 70%। আর আরো ভালো সেনসিটিভিটি আসবে যদি স্পুটাম দেওয়া হয়, অথবা ব্রঙ্কিওঅ্যালভিওলার লাভাজ দেওয়া হয় ব্রঙ্কোস্কোপি করে, অথবা ট্রাকিয়াল অ্যাসপিরেট নেওয়া হয়। যাদের ইন্টিউবেশন করা হচ্ছে তাদেরকে ট্রাকিয়াল অ্যাসপিরেট দেওয়া হয়। তাহলে এই সমস্ত স্যাম্পল থেকে
আপনার সেন্সিটিভিটি আরো বেশি হবে, 80-90% হয়ে যাবে। সিরোলজি সাধারণত অ্যাকিউট ডায়াগনোসিস এর ক্ষেত্রে করা হয় না, এটা করা হয় আপনার পেশেন্টের অ্যান্টিবডি ডেভেলপ করছে কিনা ফার্স্ট ইনফেকশন ডায়াগনোসিস করার জন্য। অ্যাকিউট ইনফেকশনে সিরোলজির ভূমিকা খুব কম, কারণ এটা 6 ডে এর আগে পজিটিভ আসে না, অনেক সময় 14 ডেজ পর্যন্ত সময় লাগে অ্যান্টিবডি যে টেস্টটা করা হয় আর কি। তাহলে আমি যেটা বলতেছি যে একটা পেশেন্টের যদি শর্ট হিস্ট্রি অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, সাথে যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, আপনি যদি কাউন্ট নরমাল পান, সাথে যদি নিউমোপেনিয়া থাকে এবং সিআরপি বেশি থাকে এবং এক্স-রেতে বায়োল্যাটারাল কনসিডারেশন থাকে এবং প্রোক্যালসিটোনিন যদি নরমাল থাকে, প্রোক্যালসিটোনিন হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটা টিপিক্যাল ফিচার। প্রোক্যালসিটোনিন নরমাল কিন্তু সিআরপি অনেক হাই, কাউন্ট নরমাল, লিম্ফোসাইট পার্সেন্টেজ কম, এক্স-রেতে বায়োল্যাটারাল কনসলিডেশন, এখনকার পরিপ্রেক্ষিতে ইট ইজ কোভিড-19। তাহলে আমার কি ফিচার হচ্ছে অ্যাকিউট ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ফিচার, ইনভেস্টিগেশনের মধ্যে কি ফিচার হচ্ছে যে টোটাল কাউন্ট নরমাল কিন্তু লিম্ফোপেনিয়া থাকবে, সিআরপি হাই থাকবে কিন্তু প্রোক্যালসিটোনিন নরমাল থাকবে এবং এক্স-রেতে বায়োল্যাটারাল পেরিফেরাল কনসলিডেশন until otherwise proved it is COVID-19. কেউ কিছু বলবেন? আচ্ছা, ম্যানেজমেন্ট। পেশেন্টকে জেনারেল ম্যানেজমেন্ট দিতে হবে, বেড রেস্ট, sufficient calorie intake by balanced diet, water and fluid balance, vital sign বিশেষ করে পালস, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন এগুলো মনিটর করতে হবে এবং কাশি যদি থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন দিতে হবে। আর যদি পেশেন্টের স্যাচুরেশন ফল করে 93% থেকে কমে যায় তখন অক্সিজেন থেরাপি দিতে হবে। অক্সিজেন থেরাপি সাধারণত লাগে সিভিয়ার কেসে, যাদের অক্সিজেন স্যাচুরেশন 93% থেকে কমে যায়। অক্সিজেন প্রথমে আমরা যেটা ট্রাই করি লো ফ্লো অক্সিজেন থেরাপি, সেটা ন্যাজাল ক্যানুলা দিয়ে দেই আমরা। এটা দিয়ে 2 থেকে 6 লিটার পর্যন্ত দেওয়া যায়। যদি ন্যাজাল ক্যানুলা ফেল করে তাহলে মাস্ক দিয়ে দেব, এটা দিয়ে 10 লিটার পর্যন্ত দেওয়া যায়। নরমাল মাস্ক যদি ফেল করে তখন ভেঞ্চুরি মাস্ক যদি ফেল করে তাহলে রিব্রেদার মাস্ক দিয়ে দেব। আর লো ফ্লো অক্সিজেন যদি অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন না হয় তখন আমরা হাই ফ্লো অক্সিজেন দেব। হাই ফ্লো অক্সিজেন সাধারণত হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে দেওয়া হয়, এটা সব জায়গায় অ্যাভেলেবল না। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রোন পজিশনিং। পেশেন্টকে উপর হয়ে শুতে বলবেন। মডারেট কেসে 6 ঘন্টা মিনিমাম, 24 ঘন্টার মধ্যে, সিভিয়ার কেসে 12 ঘন্টা। উপর হয়ে শুলে অক্সিজেনেশনটা বেটার হয়। আর একমাত্র এখন পর্যন্ত যে ড্রাগ ট্রিটমেন্ট আছে তার মধ্যে যেহেতু কোভিডে আপনার থ্রোম্বোসিস বেশি হয়, এজন্য অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ এনক্সাপারিনটা ইন্ডিকেটেড। বিশেষ করে মডারেট কেসের থেকে শুরু করে সিভিয়ার সবগুলোতেই দেওয়া হয়। 1 মিলিগ্রাম পার কেজি 2 টাইমস ডেইলি। আমি কি কন্টিনিউ করব? জি স্যার। আমার মনে হয় আপনারা একটু যেহেতু এটা আগে পড়া নাই, আমার মনে হয় আমি একটু র্যাপিডলি যাচ্ছি। আপনাদের মনে হয় একটু বুঝতে সমস্যা হচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ক্লাস নেক্সট ক্লাসে টাইম শেষ হয়ে শুরু হয়ে যাচ্ছে। আমি জাস্ট 2 মিনিট নিব। তাহলে একটা জাস্ট নাম শুনেন যে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়, এনক্সাপারিন দেওয়া হয়। যে মডারেট কেস থেকে শুরু করে তার উপরে খারাপ যেগুলো তাদেরকে দেওয়া হয়, মাইল্ড কেসে দেওয়া হয় না। স্টেরয়েড মডারেট কেসে যদি আদার থেরাপি ভালো কাজ না করে সেক্ষেত্রে ওরাল স্টেরয়েড দেওয়া হয়, আর যদি সিভিয়ার হয় তাহলে ইনজেক্টেবল ফর্মে মেথালপ্রেডিসোন দেওয়া হয়। ইদানিং বলা হচ্ছে ডেক্সামেথাসোন ভালো কাজ করে। অ্যান্টিবায়োটিক সাধারণত দরকার নেই, কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেনশনের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিভাইরালের রোল এস্টাবলিশড না, তবে আপনি ট্রায়াল বেসিসে দিতে পারেন। আর সাইটোকাইন স্ট্রং হলে অ্যান্টি সাইটোকাইন থেরাপি আছে একটা, আর কনভালেসেন্ট প্লাজমা থেরাপি দিতে পারেন। এগুলা সব ট্রায়াল থেরাপি। যদি অক্সিজেন থেরাপি, হাই ফ্লো অক্সিজেন থেরাপি ফেল করে তখন নন ইনভেসিভ ভেন্টিলেশনের মধ্যে সিপ্যাপ, বাইপ্যাপ দিতে পারেন। সিপ্যাপ, বাইপ্যাপ যদি ফেল করে তাহলে মেকানিক্যাল ভেন্টিলেশন। এই হচ্ছে মোটামুটি আউটলাইন অফ কোভিড-19 থেরাপি। বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোয়েশ্চেন আছে?
স্যার এই ক্ষেত্রে স্যার হসপিটাল এডমিশন ক্রাইটেরিয়াটা কি হবে স্যার? না কোন কোন Standard- পেশেন্টকে আচ্ছা, হসপিটালে এডমিট করতে হবে আর কোন কোন পেশেন্টকে মানে এডমিট করব না, মানে ওইটা যদি একটু বলতেন। আচ্ছা, যারা মাইল্ড কেস তাদের ভর্তি করা লাগবে না। যদি দেখা যায় মাইল্ড কেস আছে কিন্তু সাথে সাথে তার কোমরবিডিটিস আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, এবং আহ, তার ক্ষেত্রে হোম আইসোলেশনে যে হোম কেয়ারটা দরকার সেটা যদি অ্যাডিকুয়েটলি মনিটর করা না যায়, তখন তাকে হসপিটালাইজ করতে পারেন, কিন্তু আদারওয়াইজ মাইল্ড কেসে ভর্তি লাগে না। মডারেট কেসে মডারেট কেসেও ভর্তি লাগে না যদি দেখা যায় তার স্যাচুরেশন ফল করছে, অক্সিজেন সাপোর্ট লাগবে। সেক্ষেত্রে আমরা তখন এটাকে মডারেট বলবো না, তখন আমরা সিভিয়ার বলবো। মডারেট কেসে যদি কার্ভ স্কোর, যেটা সিআরবি, যে কার্ভ স্কোর আমরা নিউমোনিয়াতে দেখছি, সেই কার্ভ স্কোর যদি 1 হয়, তখন আমরা ভর্তি করব। আদারওয়াইজ মডারেট কেসেও ভর্তি লাগবে না। শুধুমাত্র সিভিয়ার কেস, ক্রিটিক্যাল কেস যেগুলো তাদের ক্ষেত্রে ভর্তি লাগবে, ডেফিনেটলি ভর্তি লাগবে। আর মডারেট ক্ষেত্রে যদি কার্ভ স্কোর 1 হয় তখন আমরা ভর্তি করব। আর মাইল্ড কেসে ভর্তি লাগবে না। যদি এমন হয় যে মাইল্ড কেসে কোমরবিডিটিস আছে, তার হোম মনিটরিং হবে না, হোম সাপোর্টটা ভালো হবে না, তখন আপনি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো